প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মুখার্জি মুখোপাধ্যায় হলেও আয়ুষ্মান ভারত থেকে কাটা যাবে না নাম। এসআইআর তিক্ত অভিজ্ঞতা ছেড়ে ফেলতে নির্দেশ নবান্নর। নিট আন্দোলন নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দুপুর 3টের ডেডলাইন দিলেন শাহ। মমতার আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। 2 মাস হয়ে গেল, 2টি প্রশ্ন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন অভিষেক। 5 লাখ অবধি ফ্রি চিকিৎসা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন, আবেদন পদ্ধতি জানুন। জল যন্ত্রণা থেকে বেহাল রাস্তা। হাওড়ার ভোল বদলাতে মাস্টার প্ল্যান। বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার। আগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা না এলে কি করতে হবে, আবেদনকারীদের জন্য বড় আপডেট। স্মার্ট মিটার বসাতেই হু করে বাড়ছে বিদ্যুৎ বিল। আসল কারণ জানলে চমকে যাবেন। সুজিতকে জেলে রাখলে কি বেরিয়ে আসবে, উত্তরে বিস্ফোরক তথ্য দিল ইডি। রাজনীতিকরণ চাই না চাই না চাই না, সাদা থেকে আবার গেরুয়া রং হলো ফাইন আর্টস। ভদ্র রাজনীতিবিদ বলেছিলেন শুভেন্দু। চোর স্লোগান শুনতে হলো রতুয়ার বিধায়ক সমরকে। বাংলাদেশ থেকে ধেয়ে আসছে আজ সন্ধে থেকে কতটা তাণ্ডব কলকাতায়। কোটি কোটি টাকার উৎস কি, নেই কোনো ব্যাখ্যা। সংসদীয় কমিটিও দোষী সাব্যস্ত করল প্রাক্তন বিচারপতি ভার্মাকে। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধেন, সেই প্রেমিকই কিনা শিউরে উঠছেন সবাই। 15 আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ, হুঁশিয়ারি তৃণমূল নেতার। চাঞ্চল্য ধূপগুড়িতে। গণধোলাইয়ে বাধা দিয়ে চোরকে কেন ছেড়ে দিল, রাগে দাদাকে গুলি করে মারল ভাই। গরু পাচার মামলায় সিজ করেছিল সিআইডি। এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা। ঋতপন্থী বিধায়ককে বিষধর সাপের সঙ্গে তুলনা। কেশপুরে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ আসিফ। বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনীল। গুরুদায়িত্বে তৃণমূলের 4 বিধায়কও। জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব। সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের। প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ধস। ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত 2, এখনো ধ্বংসস্তূপে আটকে বহু। প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার। কেন্দ্র সিবিআইকে নোটিশ শীর্ষ আদালতের। মুম্বাইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিশুসহ মৃত 2, আহত আরো 8 জন। যন্তর মন্তর অতীত, এবার দেশ জুড়ে নয়া কর্মসূচি ঘোষণা আরশোলাদের। ফের বিক্ষোভের ছক। ব্রিক্সের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারককে আমন্ত্রণ। হাসিনা হাদি নিয়ে মন্তব্য দিল্লির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। স্মার্ট মিটার বসানোর পরেই বিদ্যুৎ বিল নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে সাধারণ মানুষদের। আগের তুলনায় বেশি ইউনিট উঠছে কিংবা মাসের শেষে বিলের অঙ্ক বেড়ে যাওয়ার অভিযোগ করছেন একাংশ গ্রাহক। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন এই মিটার কি সত্যিই বেশি বিদ্যুৎ দেখাচ্ছে? এই বিতর্ক যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই এর সম্পর্কে বিশদে জানা দরকার। বিদ্যুৎ বল্টন সংস্থাগুলির বক্তব্য, স্মার্ট মিটার বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যন্ত্র নয়। মিটারের মূল কাজ হলো বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে তার হিসেব রাখা। এরপর সেই ব্যবহারের ভিত্তিতেই সংশ্লিষ্ট ট্যারিফ, নির্দিষ্ট চার্জ, কর এবং অন্যান্য অনুমোদিত খরচ যোগ হয়ে চূড়ান্ত বিল তৈরি হয়। তাহলে স্মার্ট মিটার বসানোর পর বিল বেশি আসছে কেন? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, মিটার বদলানোর ফলে কোনো বৈদ্যুতিক যন্ত্র অতিরিক্ত বিদ্যুৎ খরচ করতে শুরু করে না। একটি এসি, ফ্রিজ, গিজার, পাম্প, হিটার কিংবা ইন্ডাকশন কতটা বিদ্যুৎ নেবে তা নির্ভর করে তার ক্ষমতা, কতক্ষণ চালানো হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর। তবে পুরনো মিটারের নির্ভুলতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বছরের পর বছর ব্যবহারের ফলে ক্যালিব্রেশন, যন্ত্রের পরিধান, রক্ষণাবেক্ষণের অভাব কিংবা অন্য প্রযুক্তিগত কারণে মিটারের রিডিং এ প্রভাব পড়তে পারে। কোনো পুরনো মিটার যদি প্রকৃত ব্যবহারের তুলনায় কম ইউনিট নথিভুক্ত করে থাকে, নতুন এবং বেশি নির্ভুল মিটার বসার পর স্বাভাবিকভাবেই রিডিং বেড়ে যেতে পারে। এখানে গ্রাহকের মনে তৈরি হয় বিভ্রান্তি, নতুন মিটার আসার পর বিল বেড়েছে। এই তথ্য সত্যি হলেও তার অর্থ এই নয় যে মিটার ইচ্ছাকৃতভাবে বেশি ইউনিট দেখাচ্ছে। বিষয়টি প্রমাণ করতে হলে আগের মিটারের রিডিং, বর্তমান মিটারের হিসাব, মিটারের নির্ভুলতা, বিদ্যুৎ ব্যবহারের ধরন এবং প্রযোজ্য ট্যারিফ সব দিক খতিয়ে দেখা প্রয়োজন। আর স্মার্ট মিটারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি শুধু বিল তৈরির জন্য তথ্য দেয় না, ব্যবহারের ধরনও বুঝতে সাহায্য করে। দিনের কোন সময়ে বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে, কখন এসি, গিজার, মাইক্রোওয়েভ বা অন্য উচ্চ ক্ষমতার যন্ত্র একসঙ্গে চলছে, সেই তথ্য বিশ্লেষণ করে ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অতএব স্মার্ট মিটার বসানোর পর
বিল বেড়েছে দেখেই আতঙ্কিত হওয়ার কারণ নেই, বরং পুরনো ও নতুন হিসাব মিলিয়ে দেখা এবং প্রয়োজন হলে মিটারের নির্ভুলতা পরীক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ। কারণ বিলের অঙ্ক বাড়ার পেছনে মিটার নয়, বাস্তব বিদ্যুৎ ব্যবহার এবং হিসাবের একাধিক কারণ কাজ করতে পারে। দেখতে দেখতে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির সময় এগিয়ে এলো। আগামী 17 আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই মাসেও প্রকল্পের টাকা না পেলে কি করতে হবে, এবার সেই নিয়ে সামনে এলো বড় আপডেট। প্রকল্পের টাকা পৌঁছানো নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। সেই বিষয়ে রাজ্যের অর্থ দপ্তরের সোশ্যাল রেজিস্ট্রি সিস্টেমের প্রশাসনিক নির্দেশিকা একটি স্পষ্ট পরিকল্পনা দিয়েছে। জানা গিয়েছে, পেমেন্ট আটকে যাওয়া, ঠিকাদার রিটেক, ঠিকানার অমিল সহ নানা সমস্যা মূলত 5টি প্রশাসনিক রিপোর্টের মাধ্যমে চিহ্নিত করা যায়। এক্ষেত্রে বলে রাখি, এই বিষয়গুলি শুধুমাত্র প্রশাসনিক পর্যবেক্ষণের ব্যবস্থা। সাধারণ মানুষ সরাসরি এই রিপোর্টগুলি দেখতে পাবেন না। আবেদনকারীর আবেদন যাচাই করে আসল সমস্যা কি হয়েছে তা নির্দিষ্ট আধিকারিকরাই বলতে পারবেন। মূলত প্রশাসনিক কিংবা প্রযুক্তিগত কারণে আটকে থাকা টাকা প্রদানের বিষয়গুলি এই রিপোর্টের মাধ্যমে চিহ্নিত করা হয়। ফলে স্ট্যাটাস চেকের সময় পেমেন্ট ফেল দেখাচ্ছে মানেই আবেদন খারিজ নয়। আবেদনটি কোন পর্যায়ে আটকে রয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া দরকার। ইরেগুলার পেমেন্ট রিপোর্ট, অনেক উপভোক্তার ক্ষেত্রে দেখা যায় প্রথম কিস্তি পেলেও পরবর্তীতে টাকা পাননি। এর কারণ হতে পারে এই রিপোর্ট। টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা হলে এই রিপোর্টের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসে। অ্যাড্রেস মিসম্যাচ রিপোর্ট, বিয়ের পর ঠিকানা বদল হলে অনেক সময় আধার কার্ড, ভোটার কার্ডের মতো নথিতে ঠিকানার অমিল থেকে যায়। এর জন্য এই রিপোর্টে নাম আসতে পারে। তবে ঠিকানার অমিল থাকলেও আবেদন খারিজ হয়ে যায় না। এসডিও, বিডিও কিংবা পুরো কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার সুযোগ রয়েছে। ডিডুপ্লিকেশন বেনিফিশিয়ারি রিপোর্ট, একজন ব্যক্তির নামে একাধিক বেনিফিশিয়ারি আইডি বানানো হয়েছে কিনা তা খোঁজা এই রিপোর্টের কাজ। কোনো সময় ভুল করে এক ব্যক্তির নামে একাধিক বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়ে গেলে প্রশাসনের তরফে তা সংশোধন করা হয়। সরকারের বেঁধে দেওয়ার শর্ত অনুযায়ী আবেদনকারী যোগ্য হলেও অনেক সময় টাকা পাওয়া শুরু হয় না। নির্দেশিকায় একে সাইলেন্ট গ্যাপ বলা হয়েছে। উক্ত রিপোর্টের মাধ্যমে এই ধরনের বিষয়গুলিকে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে কোনো যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকলে এসডিও, বিডিও বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করতে পারেন। সঙ্গে রাখতে হবে যাবতীয় প্রয়োজনীয় নথি। প্রশাসনের কাছ থেকে সঠিক তথ্য জেনে পরবর্তী পদক্ষেপ নিলে জটিলতা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। হাওড়ার নাগরিক পরিষেবা নিয়ে এবার বিধানসভায় সরব রাজ্য সরকার। শহরের জল জমার সমস্যা, পানীয় জলের ঘাটতি, বেহাল রাস্তা এবং বেআইনি নির্মাণ নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন হাওড়া পুরসভার সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তার দাবি, পরিকল্পনার অভাবেই বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে হাওড়াবাসীকে। হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, কলকাতা ও হাওড়া দুই শহরের ক্ষেত্রেই ওয়ার্ডের সংখ্যা এবং সীমানা নতুন করে নির্ধারণের লক্ষ্য একটাই, নাগরিকদের কাছে যাতে দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তার বক্তব্যে উঠে আসে হাওড়ার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথাও। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, অল্প বৃষ্টিতেই হাওড়ার একাধিক এলাকায় দিনের পর দিন জল দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি ছোট বাড়ি ভেঙে নিয়ম না মেনে তৈরি হয়েছে একের পর এক বহুতল। কেন কোনো কাজ হয়নি? হাওড়া পুরসভার নির্বাচন প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাওড়ার পরিকাঠামোগত সমস্যার সমাধানে বড় পরিকল্পনার কথাও জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। পুরমন্ত্রীর বক্তব্য, বেহাল রাস্তা মেরামত, নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের সরবরাহ এবং স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে একটি বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত পরিকল্পনা কার্যকর হলে হাওড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের জল যন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কলকাতা পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209টি করায় রাজি হয়েছে মন্ত্রিসভা। হাওড়া পুরসভার বর্তমান 50টি ওয়ার্ড বাড়িয়ে 68টি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। উল্লেখ্য, শুধু ওয়ার্ডের সংখ্যা বাড়ানোই নয়, হাওড়ার নাগরিক পরিষেবার খোলন লচে বদলানোর লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য সরকার। এমনটাই এদিনের বক্তব্যে স্পষ্ট করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এখন নজর থাকবে প্রস্তাবিত পুনর্বিন্যাস এবং মাস্টার প্ল্যান বাস্তবে কতটা বদল আনতে পারে হাওড়ার দৈনন্দিন নাগরিক জীবনে। বিজেপি ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। তবে এমন অনেকে আছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাদের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এনেছে রাজ্য সরকার।
আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও বছরে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদন পদ্ধতি কি জেনে নেওয়া যাক। যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিক উপভোক্তারাই পান তা নিশ্চিত করতে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এই প্রকল্পের যাবতীয় যোগ্যতা মান পূরণ করলেই এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। সরকার জানিয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধে পাবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এর অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা, 1954 সালের CGHS এর অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা এবং 1948 সালের এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স আইনের অধীনস্থ কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এছাড়া কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত বা পুরসভা, সংবিধিবদ্ধ নিগম, ট্রাস্ট বা বোর্ডের নিজস্ব কোনো গোষ্ঠী স্বাস্থ্য বীমার অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা, কেন্দ্র, রাজ্য, আধা সরকারি সংস্থার নিয়মিত চিকিৎসা ভাতা পাওয়া কর্মী ও পেনশনভোগীরা। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। তবে ট্রাইব্যুনালের নাম বিচারাধীন থাকলে আবেদন জানানো যাবে। পাশাপাশি 70 বছরের বেশি প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, কারণ তারা আয়ুষ্মান ভারত যোজনা পাবেন। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in/ এই গিয়েই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় আবেদন করা যাচ্ছে। পাশাপাশি অফলাইনেও আবেদন জানানো যাচ্ছে। এর জন্য পরিবারের প্রত্যেক সদস্যের আধার নম্বর, খাদ্যসাথী ডিজিটাল রেশন কার্ড ও পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের কম এই মর্মে একটি স্বঘোষিত ইনকাম সার্টিফিকেট লাগছে। বাংলায় সরকার বদলের পরই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে চাপানুতর শুরু হয়েছে তা এখনো অব্যাহত। রেতো শিবিরের সঙ্গে প্রতীকের লড়াই তো আছেই, জট কাটছে না দিল্লিতেও। সেই আবহেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ফের দেখা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে 20টি চিঠি দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না জানতে চাইলেন অভিষেক। কি প্রশ্ন অভিষেকের দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে 20 জন এনসিপিআই সাংসদের জন্য পৃথক 20টি চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। জুন মাসেই দেওয়া হয়েছিল ওই চিঠি। তারপর জুলাই মাসে ফের স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। তারপরও তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। দ্বিতীয় প্রশ্ন হলো, আবেদন না করা সত্ত্বেও কেন তৃণমূল সাংসদদের আসন পরিবর্তন করা হলো? অভিষেককে প্রথম রো থেকে সরিয়ে দ্বিতীয় রোতে আসন দেওয়া হয়েছে। কি উত্তর দিলেন স্পিকার? অভিষেক জানান, স্পিকার তাকে আশ্বাস দিয়েছেন পরবর্তী অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশনের আগে বিষয়গুলি নিয়ে জানিয়ে দেবেন তিনি। অভিষেকের বক্তব্য হয়, এনসিপিআই কে মান্যতা দিয়ে দিক, না হলে ব্যবস্থা নেওয়া হোক। 2 মাস পরও কেন কোনো সদুত্তর মিলল না সেই প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক বলেন, 3 মাসের মধ্যে বিবেচনা করতে হবে বলে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্পিকার বিবেচনা না করলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করব। কি বক্তব্য কাকুলিদের? এনসিপিআইতে যোগ দেওয়া সত্ত্বেও কাকুলি ঘোষ দস্তিদারদের নামের পাশে এখনো লেখা থাকছে তৃণমূলের নাম। কাকুলি বলেন, এটা স্পিকারের বিষয়। 20 জন সাংসদ একটা দল পরিত্যাগ করে চলে এসেছেন, স্পিকার মান্যতা দেবেন। কোনো নথি সংক্রান্ত সমস্যার জন্য হয়তো সময় লাগছে। তৃণমূলকে কটাক্ষ করে কাকুলির বক্তব্য, ওদের কতজন আছে, বাকিরা কোথায় গেল সেটা আগে দেখুক। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিষয়টি স্পিকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সব বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সব ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল করা হলো বুধবার। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এখন আর ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু নেই। ফলে ওই ধরনের জারি করা সমস্ত সার্টিফিকেট বাতিল করা হলো। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দিয়েছে। তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রেখেছে। এমতো অবস্থায় মমতা সরকারের আমলে তৈরি হওয়া নিয়মে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। 2010 সালে রাজ্যের ওবিসি সম্প্রদায়কে 2টি ভাগে ভাগ করা হয়, ওবিসি এ এবং ওবিসি বি। তৃণমূল আমলে নতুন 66টি সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়। 2024 সালে কলকাতা হাইকোর্ট নতুন 66টি সম্প্রদায়ের ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে দেয়। এরপরে তৎকালীন তৃণমূল সরকার শ্রেণীবিন্যাস ওবিসি এ এবং ওবিসি বি তালিকার
বদল করে। সুপ্রিম কোর্ট তার উপরে স্থগিতাদেশ দেয়নি, সেই মোতাবেক ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়, তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রাখে। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকেও মামলা তুলে নেয় রাজ্য। এই পরিস্থিতিতে তৃণমূল আমলে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। 2010-এর আগে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বৈধ বলে গণ্য করা হচ্ছে। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছিল। তা নিয়ে মামলা করায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। নতুন সরকার ওবিসি তালিকা ফের 7% ফিরিয়ে এনেছে। 74টি সম্প্রদায়কে বাদ দিয়ে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে। আপাতত 66টি জনজাতি এই সংরক্ষণের আওতায় রয়েছে। সংসদ ভবনের বাইরে বিরোধীদের জন্য নতুন বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, সরকার নিট পরীক্ষার ছাত্র আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন, বিরোধীরা যদি আজ বিকেল 3টের মধ্যে স্পিকারের কাছে চিঠি জমা দেয়, তাহলে আজ বিকেল 3টা থেকে আগামীকাল বিকেল 3টে পর্যন্ত আলোচনা চালানো যাবে। তিনি নিজেই সভায় বসবেন, সবার কথা শুনবেন এবং প্রতিটি প্রশ্নের জবাব দেবেন। বিরোধীরা নিট পেপার লিক এবং ছাত্রদের ওপর পুলিশি অ্যাকশন নিয়ে সরকারের জবাবদিহি দাবি করে আসছেন। তারা অভিযোগ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে নীরব। এর জবাবে শাহ বলেন, লাপাত্তা বা ভাগ গয়ে জাতীয় শব্দগুলো এখন ভারতের জনজীবন ও সংসদীয় জীবনে বেশি শোনা যাচ্ছে। তিনি বলেন, অমিত শাহ অধিবেশন শুরুর পর থেকে তিনি নিয়মিত সংসদে আসছেন এবং নিজের চেম্বারে বসে থাকেন, কিন্তু বিরোধীরা সংসদ চলতে দিচ্ছেন না। তাই কি করা যায়? তিনি স্মরণ করিয়ে দেন, যে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, সরকার নিট আন্দোলন সংক্রান্ত সব দিক নিয়ে আলোচনায় রাজি। বিরোধীদের আগের দাবি অনুযায়ী সময় নির্ধারণ করে আলোচনা করার প্রস্তাবও সরকার মেনে নিয়েছিল। শাহ নিজেও বলেছেন, তিনি সংসদে যে কোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা আলোচনাই চান না। এখন জনগণই সিদ্ধান্ত নেবে কে পালিয়ে বেড়াচ্ছে। শাহ আরো বলেন, সরকারের লুকোনোর কিছু নেই। তিনি এমনকি আলোচনা করবেন কেন বিরোধীরা আলোচনা চাননি। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এনডিএ সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, শুধু সংসদ চলতে দিলে হবে। তিনি বিরোধীদের প্রতি আহ্বান জানান, তারা যেন আজই স্পিকারের কাছে চিঠি জমা দেন, যাতে আলোচনা শুরু করা যায়। এই বক্তব্যের পেছনে রয়েছে নিট ইউজি পরীক্ষা কেন্দ্রিক দীর্ঘদিনের উত্তেজনা। ছাত্ররা পেপার লিকের অভিযোগে আন্দোলন করেছিলেন এবং দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশি ব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীরা এই বিষয়টিকে সংসদে তুলে ধরে সরকারকে চাপে রাখার চেষ্টা করেছেন। অন্যদিকে সরকার বলছে, তারা আলোচনার জন্য বারবার প্রস্তুত থাকলেও বিরোধীরা শর্ত আরোপ করে সংসদ অচল করে রাখছেন। ভোটার তালিকা সংশোধনের সময় নাম বা পদবীর সামান্য অমিল কতটা বড় সমস্যা তৈরি করতে পারে, তার অভিজ্ঞতা এখনো অনেকের মনে তাজা। এবার সেই পরিস্থিতি এড়াতেই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বেশ কিছুটা নমনীয় হওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসন। আধার কার্ড এবং অন্যান্য নথিতে নাম, পদবি, ঠিকানা বা জন্ম তারিখের সামান্য পার্থক্য থাকলেই যাতে কোনো প্রকৃত সুবিধাভোগী স্বাস্থ্য বীমার সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের NH এর আয়ুষ্মান ভারত নির্ধারিত নিয়ম মেনেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদনকারীদের নথি যাচাই করতে হবে। তবে পশ্চিমবঙ্গে নাম ও পদবীর প্রচলিত বিভিন্ন রূপের কারণে যে ধরনের অসঙ্গতি দেখা যায়, সেগুলিকে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নথিতে সামান্য অমিল থাকলেই কোনো আবেদন সরাসরি বাতিল করা যাবে না। বিশেষ করে বাঙালিদের পদবীর ক্ষেত্রে একই পরিবারের বা একই নামের একাধিক প্রচলিত রূপ রয়েছে। কোনো নথিতে মুখার্জি লেখা থাকলেও অন্য নথিতে মুখোপাধ্যায় থাকলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা পরিচয় হিসেবে দেখা যাবে না। একইভাবে ব্যানার্জি ও বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি ও চট্টোপাধ্যায়, ভট্টাচার্য ও ভট্টাচার্যিয়া, বসু ও বোস এর মতো প্রচলিত ভিন্ন বানান বা রূপের ক্ষেত্রেও নমনীয়তা দেখাতে বলা হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের কথায়, এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল নাম বা পদবীর ঐতিহ্যগত এবং ভাষাগত পার্থক্যের কারণে প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়া আটকানো। নথিতে সামান্য অমিল থাকলেও যদি সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তাকে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা উচিত নয়।
আয়ুষ্মান ভারত কার্ডের নথি যাচাই নিয়ে রাজ্যের এই নির্দেশের সঙ্গে কয়েক মাস আগের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর অভিজ্ঞতারও যোগ রয়েছে। এসআইআর চলাকালীন বহু ভোটারের ক্ষেত্রে একই ধরনের নাম বা পদবীর ভিন্ন রূপকে সফটওয়্যার অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত করেছিল। ফলে বহু মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি বা চ্যাটার্জি পদবীর ভোটারকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। বিয়ের পর পদবি পরিবর্তন করা মহিলাদের ক্ষেত্রেও নথির অমিল নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে সেই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের পর পদবি পরিবর্তন হওয়া বা কোনো নথিতে বাবার নাম না থাকা এই ধরনের বিষয়কে সরাসরি আবেদন বাতিলের কারণ করা যাবে না।